বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার একটি নতুন ভ্লগে। সেদিন ছিল 6 জানুয়ারি। আমরা বেরিয়েছিলাম মালয়েশিয়ার কুয়ালালামপুর শহর থেকে ফ্লাইটে করে মাত্র 1 ঘন্টা দূরত্বে অবস্থিত লঙ্কাভি বলে একটা গ্রামে। সেখানে এত সুন্দর সমুদ্রের ভিউ আছে, সেটা দেখতে আর সেখানে চিল করতেই সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম সেই লঙ্কাভির উদ্দেশ্যে। তো আমরা আগেও একবার লঙ্কাভি গেছি, আমার হাজব্যান্ড, আমি, আমার মেয়ে, ওর অন্য ফ্রেন্ডসের সাথে। তো এবারে ফ্যামিলির লোকজনদেরকে নিয়ে সেকেন্ড টাইম যাওয়া হচ্ছে আমাদের। প্রথমবার গিয়ে প্রচুর কিছু করেছিলাম, মানে প্রচণ্ড হেপটিক ছিল ট্রিপটা। তো এইবারের পুরো প্ল্যান ছিল যে খুব ভালো একটা রিসর্টও বুক করা হয়েছিল, যে সমুদ্রের ধারেই হোটেল থাকবে, খুব রিল্যাক্স করব আর যেটুকু মজা করার বাইরে সেটুকুই করব। মেন হচ্ছে হোটেলটাই ছিল। তো আমরা এই লঙ্কাভি যাওয়ার জন্য ফ্লাইট মোটামুটি 1 মাস আগে থেকে বুক করে রেখেছিলাম। 1 মাস আগে থেকে বুক করার জন্য আমাদের পার হেড ফ্লাইট ভাড়া লেগেছিল 111 রিঙ্গিট মতো, মানে ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 2-3 হাজার টাকা মতো। তো আমরা ফ্লাইটে করে পৌঁছে গেলাম সেই লঙ্কাভিতে। তো লঙ্কাভি দ্বীপটা খুব ছোট একটা দ্বীপ। যখন ফ্লাইটটা ল্যান্ড করে তখন ভয়ঙ্কর রকম সুন্দর লাগে, পুরো জলের উপরে থেকে ধপ করে নেমে যায় একদম দ্বীপের মধ্যে ডাঙায়। দেখে মনে হবে যেন জলেই না পড়ে যায় ফ্লাইটটা। আমাদের হোটেলও অনলাইনে বুক করাই ছিল। হোটেলটা ছিল মালিভেস্ট নামে একটা হোটেল, যেটা হচ্ছে পুরো সমুদ্রের উপর, খুব ভালো ভিউওয়ালা একটা রিসর্ট। তো আমরা এয়ারপোর্টে নেমে ওখানে বাইরে অনেক গাড়ি দাঁড়িয়েছিল, সেই গাড়িগুলোই একটা বুক করে সবাই মিলে হোটেলের দিকে রওনা দিয়েছিলাম। তারপরে দেখতেই পাবে এবার আমাদের হোটেলের সামনেটা। এটা হচ্ছে হোটেলের সামনেটা, এটা হচ্ছে রাস্তা থেকে হোটেলের ভিউ। আর হোটেলের ভিতর দিকের ভিউয়ে আছে সমুদ্র, যেখানে করে পুরো একদম সবাই চিল করছিল। তো প্রথম থেকে দেখো, তোমাদেরকে দেখাই হোটেলটার ভিতরে ঢুকে এরকম জায়গা, এখানে করে রিসেপশন, এখানটায় খাওয়া দাওয়ার জায়গা আছে। যারা ব্রেকফাস্ট বুক করবে হোটেলের, তারা সকালে উঠে ব্রেকফাস্ট এখানেই খেতে হবে তাদেরকে। আমরা ব্রেকফাস্ট বুক করিনি, কারণ আমাদের এমনি ব্রেকফাস্ট খেতে প্রচুর লেট হয়, সেই জন্য আমরা আর এখানে পিছুটান রাখিনি। আর এটা হচ্ছে ওই সমুদ্রের ধারের দিকটা, এটা পুরো হোটেল থেকে ভিউ হচ্ছে এইরকম, এত সুন্দর। আর সমুদ্রে যত কিছু অ্যাক্টিভিটি সব কিছু এখানে করেই কথা বলে করা যাবে, সব কিছু এখানেই হয়। প্যারাসেলিং বলো, জেট স্কি, ওইটা ড্রাইভিং বলো, তারপরে ব্যানানা বোট রাইডিং, সব কিছু এখান থেকেই করছিল সবাই। তো প্রথমেই হোটেলটা দেখে মনটা খুব ভালো হয়ে গেছিলো, এত ভালো হোটেল। আর এইটা হচ্ছে হোটেলের সুইমিং পুলটাও খুব সুন্দর বেশ। এই দেখো, একদম সমুদ্রের উপরে সুইমিং পুল। প্রচণ্ড রোদে সমুদ্রে যখন নামতে পারছিলাম না, তখন এই পুলের জলেই চুবেছিলাম। আর এইটা হচ্ছে রুমগুলো আমাদের নিচেই ছিল, পাশাপাশি 2টো রুম বুক করেছিলাম আমরা। 4 পার্সন এক একটা রুমে এরকম নিয়েছিলাম, কারণ আমাদের 2টো রুমই বড় লাগবে, কারণ বাচ্চা নিয়ে, মা ছিল, সবাই মিলে মোট কথা এই 2টো রুমই আমাদের ঠিক লাগছিল। তো আমাদের রুমের ভাড়া পড়েছিল মোটামুটি 150 কি 170 রিঙ্গিট মতো, মানে ইন্ডিয়ান কারেন্সিতে ওই এক একটা রুমের বলছি, এক একটা রুমের ভাড়া পড়েছিল 150 থেকে 170 রিঙ্গিট, মানে ওই 3,500-4 হাজার টাকা মতো। তো আমরা হোটেলে ঢুকেই ফার্স্টেই সবাই ড্রেস চেঞ্জ করে, এত গরম লাগছিল যে সবাই পুলে নেমে পড়লাম। মানে আমার মেয়ে তো জল খুব ভালোবাসে, ওকে ফ্লোটারটা দিয়ে দিলাম, ও আর ওর বাবা ফার্স্টেই এসে পুলে নেমে পড়লো। আর তখনও খুব রোদ ছিল, সমুদ্রে আর যাইনি ফার্স্টে এসেই, পরে যাব বলে বাকি রেখেছিলাম। তো সুইমিং পুলে ধাপাধাপি করার পর লাঞ্চের জন্য বাইরে বেরোলাম আমরা সবাই মিলে। তখন দুপুরবেলা ছিল, প্রচণ্ড রোদ ছিল। তো যাই হোক, কিছু তো খেতে হবে, তো আমরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে গিয়ে সব যে যা খাবে প্যাক করে ঘরে নিয়েই চলে এসেছিলাম। তারপরে বিকেলবেলাটা কাটিয়েছিলাম হোটেলের মধ্যেই, সন্ধ্যেবেলাটা বিচের ধারে খুব ভালোভাবে কেটে গেছিলো। আর সেকেন্ড ডেতে আমরা প্ল্যান করেছিলাম যে বোটে করে আইল্যান্ড হপিংয়ে যাব। এখানে করে অনেক কিছু ব্যাপার আছে, যে তুমি বোটে করে, মানে সবাই মিলে যাই যে বোটে করে, পার হেড সেখানে 30 রিঙ্গিট করে ভাড়া পড়ে। 7টা না 6টা আইল্যান্ড হপিং করাবে, কিন্তু আমরা অত হেপটিক রাখিনি, কারণ আমরা অলরেডি আগেরবার করেছি, আর এখানে করে সবাই মিলে অত হেপটিক কিছু করতেও চাইছিল না। তো সেই জন্য আমরা নিজেদের পার্সোনাল একটা বোট বুক করেছিলাম, যেটার ভাড়া পড়েছিল 300 রিঙ্গিট মতো। সেই বোটে আমরা সমস্ত আমাদের খাবার দাবার, পানীয় জল সব কিছু ক্যারি করেছিলাম, মানে পুরো পিকনিক করতে যাওয়ার মতো ব্যাপার ছিল। আমরা বলেছিলাম আমরা বেশি আইল্যান্ডে যাব না, যে আমাদেরকে 2টো ক্লিনেস্ট ওয়াটারওয়ালা একটা 2টো বিচে নিয়ে যাবেন, ব্যাস ওই 2টোতেই আমাদের হবে। তো যাই হোক, সেই কথা মতো আমরা বোটে উঠে পড়েছিলাম। আমরাই ছিলাম, আর কেউ ছিল না, যেহেতু পার্সোনাল বোট ছিল।
সমস্ত খাবার দাবার নিয়ে প্রথমেই যে বিচটায় নামিয়েছিল সেই বিচটা খুবই সুন্দর, এত গাছপালা, দোলনা, তারপরে জলটাও এত পরিষ্কার, খুব ভালো। আর একদমই লোকের ভিড় ছিল না, মানে ওই বিচটাতে তাদেরকেই নিয়ে যায় যারা ওই পার্সোনাল বোট বুক করে কোনো পার্সোনাল আইল্যান্ডে গিয়ে মজা করতে যায়, তাদেরকেই নিয়ে যায়। তো এরকম কয়েকটা ফ্যামিলি ছিল, এমনি প্রচণ্ড যে পাবলিকের ভিড় ওরকম ছিল না। তো ওই বিচে পৌঁছেই এই ভিউটা দেখতে পাচ্ছ, এরকম চারিদিকে এরকম গাছের ডাল থেকে দোলনা ঝুলছিল। গিয়েই আমি একটা দোলনায় বসে পড়ি, আর এদিকে মা জলের মধ্যে নেমে পড়েছে, বাচ্চাগুলোও তাই, ঠাম্মি, নাতনি, নাতি সবাই মিলে জলে নেমে পড়েছে। আর ওইদিকে আমরা বড়রা পিকনিকে সেট আপ করতে ব্যস্ত ছিলাম। আমার মেয়েকেও আমি এই টয়েসগুলো ক্যারি করেছিলাম, ওকে তো বিচের ধারে গেলে এই খেলাটাই খেলে, তোকে দিয়ে দিয়েছিলাম, ও আপন বিন্দাস এখানে খেলছিল, ঠাম্মির সাথে সমুদ্রের জল খাচ্ছিল, বসেছিল, এসব করছিল। আর আমরা ওদিকে পিকনিকে যা যা কিছু নিয়ে এসেছি সব কিছু খুলে খালে ঠিকঠাক করে সেট আপ রেডি করছিলাম। পুরো দুপুরবেলাটা ওখানেই কাটিয়েছিলাম, কিন্তু একটুও কষ্ট হয়নি, এত ভালো ওয়েদার ছিল, মানে হাওয়াও চলছিল আর গাছগুলোর জন্য পুরো বিচের ধারটা ছায়াময় ছিল। তো ওই বিচে আমরা প্রায় 3-4 ঘন্টা কাটানোর পর বোটের লোকটা বলছিল আপনাদেরকে আর অন্য কোনো আইল্যান্ডে যেতে হবে না, আপনারা অলরেডি একটা আইল্যান্ডে এত টাইম কাটিয়ে ফেলেছেন যে আপনাদের টাইম ওভার হয়ে গেছে, আপনারা এবার বাড়ি চলুন। তো আমরা রিকোয়েস্ট করেছিলাম যে না, অন্তত আর একটা আইল্যান্ডে একটু দেখার জন্য নিয়ে চলুন। তো আমাদেরকে পাশেই একটা অন্য আইল্যান্ড, এই যে সামনে দেখতে পাচ্ছ, এখানে নিয়ে এলো, বললো এটাও একটা ছোটোখাটো আইল্যান্ড, কিন্তু খুব পরিষ্কার জল আর একদমই ফাঁকা। আর এখানকার গাছগুলোও ছোট ছোট, মানে ওই তোমার গাছের তলায় বসে ছায়া পাওয়া যাবে না এরকম গাছ, আর প্রচণ্ডই ফাঁকা ফাঁকা, মানে এখানে করে বসে অন্তত পিকনিক করা যাবে না। তো ভাগ্যিস আমরা আগেই ওখানে করে সমস্ত মজা করে নিয়েছিলাম অলরেডি। তো এই আইল্যান্ডটাতেও আমরা নেমেছিলাম, নেমে কিছু ফটো তুলেছিলাম আর একটু জলের মধ্যে ধাপাধাপি করে আবার উঠে পড়েছিলাম, কারণ এখানে সন্ধে 6টার মধ্যে সমস্ত বোট জল থেকে উঠিয়ে নেয় ওরা। দেখে মনে হচ্ছে হয়তো প্রচুর দিনের বেলা, কিন্তু এখানে তো সন্ধে লাগে প্রচুর দেরিতে, তবুও টাইম অনুযায়ী 6টার মধ্যে এই বোটে করে জলে ঘোরা কমপ্লিট করিয়ে দেয়। তো আমরাও সেদিনকে সারাদিন এই জলে জলে খেলে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম। তারপর হোটেলে ফিরে গিয়ে সেদিনকে আর কোথাও বেরোইনি, এমনি সন্ধেবেলা ইভিনিংয়ে মার্কেটটা একটু ঘুরেছিলাম, তারপর রাত্রে হোটেলেই ছিলাম। হোটেলের ধারে তো সমুদ্র, আমাদের কোনো ব্যাপার নেই, বিন্দাস এনজয় করে সেদিনটা এভাবেই কেটে গেছিলো। তো সেকেন্ড ডেটা যেভাবে কাটলো, থার্ড ডেটা আমাদের প্ল্যান ছিল যে কোথাও যাব না, আমাদের রিসর্টেই থাকবো, আর রিসর্টের ধারে বিচেই বসে থাকবো, আর ওখানে যা যা অ্যাক্টিভিটি হয় সেগুলো সব করব। তো অ্যাক্টিভিটির জন্য আমরা ফার্স্টে একটা দোকানে কথা বললাম যে আমাদের প্যারাসেলিং করব আমরা প্রত্যেকে, আর জেট স্কি ড্রাইভ যেটা ওটা করব, আর ব্যানানা বোট রাইডটা করব। তো তার জন্য কত ভাড়া পড়বে, তো আমাদের টোটাল প্যাকেজ হয়েছিল 600 রিঙ্গিট, মানে সব কিছু করা নিয়ে। আর শুধুমাত্র প্যারাসেলিং করলে পার হেড 100 রিঙ্গিট করে, মানে ওই 2000 টাকা। তো আমরা যেহেতু পুরো প্যাকেজ বুক করেছিলাম তাই একটু কম পড়েছিল, 600 রিঙ্গিট, নয়তো প্যারাসেলিংয়েই আমাদের মোটামুটি 4 জন আমরা করেছি, তো 400 রিঙ্গিট ওখানেই চলে গেছে। বাকি 200-তে জেট স্কি ড্রাইভ আর হচ্ছে ওই ব্যানানা বোট রাইড করেছিলাম। খাবার দাবার আমরা সমস্ত কিছু বাইরেই খেয়েছিলাম, এখানে বাইরে এত ফুড অ্যাভেলেবেল যে হোটেলে খাওয়ার কোনো দরকারই নেই। তো যাই হোক, এভাবে আমাদের তৃতীয় দিনটা কেটে গেছিলো। এটা হচ্ছে লাস্ট ডে, যেদিনকে সারাদিনও ওই হোটেলেই কাটিয়ে আমরা বিকেলের দিকে রওনা দিয়েছিলাম এয়ারপোর্টের দিকে। আমাদের ফ্লাইটের টাইমিং ছিল 7টা সন্ধেবেলা। তো আমরা অনেকটা আগে বেরিয়ে এসেছিলাম হোটেল থেকে, কারণ হোটেলে অলরেডি চেক আউট টাইম ছিল দুপুর 12টা, তাও আমরা এক্সটেন্ড করে 3টে-4টে অবধি ছিলাম। তারপরে আমরা 7টায় ফ্লাইট করে আমরা 2-3 ঘন্টা আগেই এয়ারপোর্টে চলে এসেছিলাম। তো এই হলো আমাদের লঙ্কাভি ট্রিপের গল্প। তো কেমন লাগলো তোমাদের পুরো ট্রিপটার ভিউগুলো দেখতে বলো। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। এবার আমাদের বাড়ি ফেরার পালা, আর এই ট্রিপটাই হচ্ছে ফ্যামিলির সাথে এখানে লাস্ট ট্রিপ। এবারে সবাই নিজের নিজের বাড়ি চলে যাবে, আমরাও পুরো একা হয়ে যাব। তো দেখা হচ্ছে বন্ধুরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে।
আর সকলকে জানাই নতুন বছরের অনেক শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।